এই প্রতিবেদনটি যখন আমি করছি তখন ঘটনার ঘনঘটায় পশ্চিমবঙ্গ অনেক দূর এগিয়ে গেছে এবং সেটা সারা ভারতবর্ষে, জানি না সারা পৃথিবীতে তার অভিঘাত পড়বে কি না। কিন্তু দেখুন, গত সপ্তাহটা জুড়ে যে পরপর ঘটনাগুলো ঘটছিল তাতে প্রতিবেশী রাষ্ট্র, তারপরে একজন বন আধিকারিকের সঙ্গে একজন শাসক দলের মন্ত্রীর মিসবিহেভিয়ার, এবং সেইটাকে পরে আমাদের প্রাক্তন একজন মুখ্যমন্ত্রী স্বাভাবিক নিয়মেই পৃথিবী ছেড়েছেন। এই সমস্ত ঘটনা ঘনঘটার মধ্যে আমরা পরপর একেবারে বুঁদ হয়েছিলাম ঘটনার ঘনঘটায়। একটি ন্যাচারাল ঘটনা আর দুটো আনন্যাচারাল ঘটনা। কিন্তু তারপরেই যে ঘটনা আমাদের সবাইকে আলোড়িত করছে, সেটায় বলতে গেলে মুখ বন্ধ হয়ে যাচ্ছে, স্টান্ট অবস্থাটা, নির্বাক হয়ে যাওয়ার মতন অবস্থা। এরকম ঘটনা সাধারণত ঘটে না। দেখুন, পশ্চিমবঙ্গ কামদুনি দেখেছে, বরুণ বিশ্বাস হত্যা দেখেছে, আনিস খানের অপমৃত্যু দেখেছে, কিন্তু তারপরে এই কাণ্ড। এটার পরে আমার যেটা মনে হয়েছে ব্যক্তিগতভাবে একজন নাগরিক হিসেবে, যে শাসক দলের যিনি সর্বোচ্চ নেত্রী এবং আমাদের মুখ্যমন্ত্রী এই অভিঘাতটা অনেক আগে বুঝতে পেরে গেছেন, এবং বুঝতে পেরে গেছেন বলেই তিনি স্বাভাবিক নিয়মে তার দল এবং তার শাসনকে ড্যামেজ কন্ট্রোলের জন্য অনেক আগে থেকে নেমে গেছেন। একটি বহুল প্রচলিত ইলেকট্রনিক মিডিয়া, যে মিডিয়ার মাধ্যমে তিনি ড্যামেজ কন্ট্রোলটা করছেন, দেখুন মন্ত্রীর যে মিসবিহেভিয়ার, সেক্ষেত্রে উনি তাড়াতাড়ি ড্যামেজ কন্ট্রোলটা করে সেই মিডিয়াকেই লাইভ ফোনে বাইট দিয়েছেন, সেই মিডিয়ার একজন বিখ্যাত অ্যাঙ্কার এবং ভাইস প্রেসিডেন্টকে। আমরা বুঝতে পারি যে এই ধরনের একটি মিডিয়াকে বেছে নিয়ে পার্টিকুলার একটি মিডিয়ার মাধ্যমে তিনি ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করেছেন, সেটাই স্বাভাবিক। কিন্তু এই ঘটনা, যেটা পাবলিক স্ফিয়ারে আসার অনেক আগেই তিনি সেই বাবা মায়ের সঙ্গে, সেই অঘটন ঘটে যাওয়া মানুষের বাবা মায়ের সঙ্গে, তাকে নির্ভয়ার পর অভয়া বলতে পারেন, কাদম্বিনী বলতে পারেন, তিলোত্তমা বলতে পারেন, যে কোনো নামই আমরা দিই না কেন, সেটা পাবলিক স্ফিয়ারে আসার অনেক আগেই তার অভিভাবক দয় বাবা মার সঙ্গে তিনি কথা বলেছেন। সেখানে এক রকমের ড্যামেজ কন্ট্রোল, এবং আবার সেই মিডিয়াটিকে তিনি ব্যবহার করে তিনি তার ইমেজ বিল্ডিংটা ঠিক রাখার চেষ্টা করেছেন। কিন্তু এই ঘটনার অভিঘাতে এত কিছু বিষয় জড়িয়ে পড়েছে এবং এত কিছু অসঙ্গতি আমরা দেখতে পাচ্ছি, যে আমার মতন একজন ছোট্ট ইউটিউবার সেটা নিয়ে কথা বলার জন্য কোনো প্রাতিষ্ঠানিক কোনো স্টুডিওতে যাওয়ার আর অপেক্ষা করতে পারলাম না। তাই খুব আনপ্রফেশনাল ওয়েতে আপনাদের কাছে আমার প্রতিবেদন যত দূর সম্ভব রাখার চেষ্টা করছি। যখন সন্দেশখালিতে যখন আমরা দেখেছিলাম কাণ্ড কারখানা, তখন আমাদের ভাবিয়েছিল যে ভাগ্যিস ইডি শাহজাহানের বাড়িতে গেছিল, তাই জন্য আমরা জানতে পারলাম এরকম একটা ব্যাপার ঘটলেও ঘটতে পারে, এরকম একটা উপদ্রুত অঞ্চল হয়ে রয়েছে। সেই দিন যদি ওই ইডি হানা না দিত, সেদিন যদি ইডি মার না খেত, তাহলে সন্দেশখালি কোনোদিন উঠে আসতো না। তো রিসেন্ট আরজি কর কাণ্ডেও আমাদের মনে হচ্ছে যে আরজি করের ভেতরে অনেক গণ্ডগোল আমরা জানি, কিছু ইতিউতি আসে আমাদের সাধারণ মানুষের কানে, কিন্তু এই রকম ঘটনা আমরা চাইনি। যে এটা ঘটার পরে পরতে অনেক কিছু বেরিয়ে আসছে এবং সাপ্রেস করার একটা চেষ্টা হচ্ছে, এটা আমরা সাধারণ মানুষ, সাধারণ চোখে, সাধারণ বুদ্ধি দিয়ে মিডিয়ার দৌলতে বুঝতে পারছিলাম এই 72 ঘন্টার মধ্যেই। কিন্তু যেটা উঠে আসছে এবং যেটা উঠে আসেনি, সে সব কিছুর মধ্যে এত অসঙ্গতি, যা মিডিয়ার মাধ্যমে আমরা বুঝতে পারছি যে তাড়াহুড়ো করে একটা পোস্টমর্টেম, তাড়াহুড়ো করে আমাদের হিন্দু মতের সৎকার। কারণ দাড়িভিটের সেই বাচ্চা দুটো ছাত্র আজও কিন্তু হিন্দু হয়েও কবরের মতন তারা শুয়ে আছেন সেই উত্তর দিনাজপুরের দাড়িভিটে। আনিস খান, তাকে কবর থেকে তুলে আবার পোস্টমর্টেম করে আবার দেওয়া হয়েছিল।
তাহলে এখানে এত তাড়াহুড়ো করা হলো কেন? এবং যে সিভিক ভলান্টিয়ার মমতা সরকারের সৃষ্টি, তৃণমূল সরকারের সৃষ্টি, যে সিভিক ভলান্টিয়ারের অনেক রকম কাণ্ড কারখানা, নেগেটিভ কাণ্ড কারখানা আমাদের সারফেসে ভাসে। আনিস খান কাণ্ডেও সিভিক ভলান্টিয়ার সামনে এসেছিল, কাকুর কণ্ঠস্বরের ডিলিট কাণ্ডেও এসেছিল, এবং এখানেও এসেছে। সিভিক ভলান্টিয়ারের বারবারন্ত সেই কাণ্ড কারখানার মধ্যেও আমরা বলবো যে আরও অনেক কিছু উঠে আসছে। হোয়াটসঅ্যাপ চ্যাট ডাক্তারদের গ্রুপের, সেখানে কাউকে আড়াল করার চেষ্টা হচ্ছে কিনা, এইসব তো হলোই। কিন্তু ব্যাপারটা হচ্ছে এরকম সর্বভারতীয় হয়ে গেছে যে একটা সিম্বলিক একটা ধর্মঘটের মতন অবস্থা, একটি অ্যাসোসিয়েশন, সরকারি সর্বভারতীয় অ্যাসোসিয়েশন করার চেষ্টা করছে যে এই প্রতিবেদন যখন যাবে সেই দিন, সোমবার দিন। এবং মমতা ব্যানার্জি যত তাড়াতাড়ি নরম হয়ে বলছেন যে সিবিআই হলে আপত্তি নেই, যে মমতা ব্যানার্জির সরকার যে কোনো লেজিটিমেট কাণ্ডে সিবিআই আটকানোর জন্য আমাদের ট্যাক্সের পয়সায় নানান রকম ডিভিশন বেঞ্চের কাছে যায়, তারা তাড়াতাড়ি মেনে নিচ্ছে যে আমাদের তদন্ত পছন্দ না হলে যে কেউ সিবিআই এর আবেদন করলে আমার কোনো আপত্তি নেই। এবং সবথেকে বড় কথা যে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড, যিনি সরকারের লোক নন, তিনি এনকাউন্টারের তত্ত্ব অবধি খাড়া করছেন যে এরকম ধরনের মানুষজনদের, অর্থাৎ যে সিভিক ভলান্টিয়ারের কথা উঠে আসছে, তাকে যদি সেন্ট্রাল গভর্নমেন্ট চাইতো একটা আইন করে একটা খুব তাড়াতাড়ি তার ব্যবস্থা করতে পারতো তার শাস্তি। এনকাউন্টারের তত্ত্ব আসছে যে এনকাউন্টার। অভিষেক ব্যানার্জির এই যে একটা ইডি ফোবিয়া, সংসদে উনি বাজেট অধিবেশনে সেখানেও ইডিকে ধরেছিলেন যে ইডি ওনাকে কত ব্যক্তিগতভাবে বিব্রত করছে, ওনার পরিবারকে, ওনার পরিবারের কনিষ্ঠ সদস্যকে। এই কাণ্ডে উনি ইডিকে এনে ফেলেছেন। উনি বলছেন যে কেন্দ্রীয় সরকার ইচ্ছে করে ইডির যিনি হাইয়েস্ট অফিসার ছিলেন, ডাইরেক্টর জেনারেল, তার এক্সটেনশন করেছিল। তার মানে এত পাওয়ারফুল যে কেন্দ্রীয় সরকার ইচ্ছে মতন ইডির যে ডিজি, সম্ভবত সঞ্জয় মিশ্র, তার এক্সটেনশন করেছিল। তাহলে এখন কেন এরকম একটা আইন আনতে পারছে না যে এই ধরনের মানুষজন, অর্থাৎ যে কাণ্ডটা হয়েছে আরজি করে, তার জন্য যিনি অভিযুক্ত ঠাউর করছে ক্যালকাটা পুলিশ, একটি সিভিক পুলিশকে, তাদের এনকাউন্টারে খুব তাড়াতাড়ি বিচার করে শেষ করে দেওয়া হবে, তার জীবন ফাঁসি দেওয়া হবে বা কিছু করা হবে। তো এর মধ্যে উনি ইডির একটা তুলনা এনেছেন, অর্থাৎ উনি ইডি ফোবিয়ায় ভুগছেন। কেন বলছি, এই সঞ্জয় মিশ্রই কিন্তু রিটায়ারমেন্টের আগের দিনে তিনি জানিয়েছিলেন যে লিপস অ্যান্ড বাউন্সের সিইও হচ্ছে অভিষেক ব্যানার্জি, যেটা অভিষেক ব্যানার্জি ডিসক্লোজ করেননি, বরং আড়ালে রেখেছিলেন। ওনাদের যে এমপি হওয়ার আগে, জনপ্রতিনিধি হওয়ার আগে যেটা বলতে হয় সেটা উনি বলেননি, উনি সেটা চেপে গেছিলেন। সেটা কিন্তু প্রকাশ করেছিলেন সঞ্জয় মিশ্র, যে ডিজির এক্সটেনশন নিয়ে তিনি এই কাণ্ডেও উষ্মা প্রকাশ করেছেন যে কত ক্ষমতাবান সেন্ট্রাল গভর্নমেন্ট। এখন মুশকিল হচ্ছে মমতা ব্যানার্জি সরকার যে কোনো লেজিটিমেট ইস্যুতে, পাবলিক ইস্যুকে মানে কাউন্টার দেওয়ার জন্য, তৃণমূল যাতে মেলাই না হয়, তৃণমূল সরকার যাতে মেলাই না হয়, আমার আপনার ট্যাক্সের পয়সায় নানান রকম ডিভিশন বেঞ্চে যায়, সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ অবধি, তারা এত সহজে সিবিআই হলে আপত্তি নেই বলছেন। এবং এনকাউন্টারে এই যাকে ধরা হয়েছে সেই ধরনের মানুষজনকে খুব তাড়াতাড়ি শেষ করে দেওয়ার কথা বলছেন। এবং যে অভিষেক ব্যানার্জি বলেছিলেন, সেই বিজেপির, কলকাতায় বিজেপির বিক্ষোভ হচ্ছিল, সেখানে যে পুলিশ অফিসার আহত হয়েছিলেন, তাকে হসপিটালে দেখতে গিয়ে বলেছিলেন যে ওনার জায়গায় আমি থাকলে কপালের ওপর দিয়ে মাঝখানে গুলি করতেন। আসলে অভিষেক ব্যানার্জি এখন পাবলিকের মতন কথা বলছেন, অর্থাৎ আমরা যে বলি না মব লিঞ্চিং, পাবলিক যে হিট অফ দ্য মোমেন্টে পাবলিক মব লিঞ্চিং করে, পপুলার হতে চাইছেন, মানে পাবলিকের ভাষায় কথা বলতে চাইছেন। যেমন মমতা ব্যানার্জি নিজের ড্যামেজ কন্ট্রোল এবং একই সঙ্গে ইমেজ বিল্ডিংয়ের জন্য একটি প্রথিতযশা ইলেকট্রনিক মিডিয়ায় অ্যাঙ্কারকে, ভাইস প্রেসিডেন্টকে লাইভ বাইট দিচ্ছেন ফোনে, ইমেজ বিল্ডিং করছেন, কারণ ওই চ্যানেলটির টিআরপি তার বার্ক রিপোর্ট অনুযায়ী হাইয়েস্ট টিআরপি, হাইয়েস্ট ভিউয়ারশিপ। এ তো গেল
সেকেন্ড ইন কমান্ড এবং যিনি সর্বোচ্চ নেত্রী এবং আমাদের সর্বোচ্চ প্রশাসক বলতে গেলে আমাদের পশ্চিমবঙ্গে, তাদের দুজনের দল এবং সরকারকে বাঁচানোর বা ইমেজ বিল্ডিংয়ের একটা ব্যবস্থা। কিন্তু এরপরে কথা হচ্ছে যে কেন এরকম করছেন। তার কারণ আমি আপনি যদি ভাবি যে যে প্রেমিসে এই ঘটনাটা হয়েছে এবং যার উপরে ঘটেছে, এটা যে কত বড় ঘটনা। আরজি করে আমি আপনি জন্মেছি, যারা 50-60 বছর কি 70 বছর বয়স, আমরা জানি কি প্রাচীন একটি সংস্থা, কত বড় একটা মেডিকেল কলেজ, সেখানে কত গরিব মানুষের সেবা হয়, সেখানে কত বড় বড় ডাক্তার যারা আজকে বিদেশে চিকিৎসা করছে তারা ওখানে ছাত্র হিসেবে ছিল। সেইখানে একটি মেধাবী নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে, সে এমবিবিএস পাশ করে তার পোস্ট গ্র্যাজুয়েট পড়তে পড়তে সে 36 ঘন্টা ডিউটি করে বিশ্রাম নিচ্ছিল, তার উপরে ওই অকথ্য নির্যাতন করে খুন। এটা জন্য দায়ী কে কে হতে পারে? প্রথমে হতে পারেন স্বাস্থ্যমন্ত্রী, তারপরে হতে পারেন স্বাস্থ্য সচিব, তারপরে হতে পারেন স্বাস্থ্য অধিকর্তা, ওই স্বাস্থ্য ভবনের সেক্টর 5-এর দিকে যারা বসেন ঠসে। তারপরে কারা আছেন? ওই যে প্রাচীন যে হসপিটাল, তার সুপার এবং তার প্রিন্সিপাল, এরা তো আছেনই। এই এতগুলো মানুষ যেখানে দায়বদ্ধ এবং অভিযুক্ত, যাকে ঠাউর করা হচ্ছে, এখনো কিচ্ছু প্রমাণ হয়নি, সে কিন্তু সেই পুলিশ আরেকটি সরকারি ব্যবস্থা, তার খুব লোয়ার লেভেলে। এবং বিনীত গোয়েল যখনই বলা হচ্ছে, সাংবাদিকরা বলছে যে উনি সিভিক পুলিশ কিনা, তারা নানান রকম বলছে যে কে সিভিক পুলিশ, কে সিভিক পুলিশ না, কে ডিজাস্টার ম্যানেজমেন্ট, এটা বড় কথা না, বড় কথা সে একটা ক্রিমিনাল। কিন্তু এটা কিন্তু ঠিক বলছেন না। একজন সাধারণ মানুষ ক্রিমিনাল, আর পুলিশের সঙ্গে ওঠা বসা করেন, পুলিশ ওয়েলফেয়ার কমিটির মধ্যে থেকে মৌরসি পাট্টা করেন, তালেবরগিরি করেন, ওই আরজি করে ভেতরে ঢুকে রাত 2টোতেও, তার যখন অভিযুক্ত হয়ে যান এই ধরনের অবস্থায়, তিনি কি সোজা ক্রিমিনাল? কেন এটা বলতে পারছেন না যে ইনি 1 ডিগ্রি হলেও বেশি তার দায়টা আছে? কারণ তিনি পুলিশ যে ল অ্যান্ড অর্ডার মেনটেন করে তার উপরে তার বর্তায়। এবং মনে রাখবেন যে সিভিক পুলিশ, তার কোনো ট্রেনিং সেভাবে হয় না, তার রিক্রুটমেন্টের ক্রাইটেরিয়া কি কেউ জানে না। মমতা ব্যানার্জি প্রথম যখন তৈরি করলেন এক ধরনের তার মায়না ছিল, তারপরে আবার তার মায়না বাড়ানো হলো। এই সিভিক পুলিশ কিন্তু আনিস কাণ্ডে অভিযুক্ত, এই সিভিক পুলিশ নানান রকম কাণ্ডে অভিযুক্ত, এই সিভিক পুলিশ কাকুর কণ্ঠস্বর ডিলিট করায় অভিযুক্ত, এই সিভিক পুলিশকে নিয়ে কিন্তু তার কীর্তির অন্ত নেই। সেই ধরনের একজনকে, যদিও আমরা বিশ্বাস করছি যে এই ঘটনায় একটি মানুষের ঘটনা না, একটি মানুষ এটা করতে পারে না। সিভিক ভলেন্টিয়ারের কথা তো বললাম, কিন্তু এখন কথা হচ্ছে যে ওই যে প্রিন্সিপাল আছেন না আরজি করের, তিনিও বিতর্কিত, তাকে নিয়ে অনেক সমস্যা হয়েছে, আমরা ছাত্র আন্দোলনের অনেক কিছু দেখেছি। তাকে কিন্তু সরানো হয়নি, একজন ওইখানকার সুপারকে সরানো হয়েছে, কিন্তু তাকে সরানো হয়নি। এবং কে বলেছিল যে এই এই নির্ভয়া অভয়া যাই বলুন, তার বাবা মাকে যে আত্মহত্যা করেছে, আত্মহত্যার তত্ত্ব, তারপরে শুনেছি যে যে অভয়া বা নির্ভয়া তিনি যে সেমিনার হলে ঘুমোতে গেছিলেন, এটা তারই দোষ। এরকম একটা জায়গায় ঘুমোতে গেছিলেন কেন? এবং অনেক সময় অনেক কিছু শোনা যাচ্ছে সে বেসরকারি সূত্র থেকে, সোশ্যাল মিডিয়া থেকে, যে মেয়েটিরও বোধহয় কোনো গণ্ডগোল ছিল, মস্তিষ্ক হোক, মেন্টালিটির হোক, নানা রকম হোয়াটসঅ্যাপ চ্যাট ভেসে আসছে, এটা তো শুনলাম। কিন্তু মুশকিল হচ্ছে যে মমতা ব্যানার্জি মনে করুন এই মুহূর্তে বিরোধী নেত্রী, মানে উনি পাওয়ারে নেই। উনি 2009, 10, 11-তে পাওয়ারে আসার আগে রিজওয়ানুল কাণ্ড হতে পারে, তাপসী মালিক, সিঙ্গুর, নন্দীগ্রাম, এগুলোতে ভর করে উনি যেভাবে সিভিল সোসাইটির উত্থানকে ভর করে, আর ওই 34 বছরের যারা ছিল তাদের ডিক্লাইনের অবস্থায়, সবটাকে মিলিয়েই তো আমরা একটা নতুন সরকার পেয়েছিলাম। কিন্তু এই মুহূর্তে বিরোধী দলগুলো, যদিও আবার বলছি ছাত্ররা বলছে এর মধ্যে রাজনীতির কালার আনতে দেব না, কিন্তু ছাত্ররা ছাত্রদের প্রেমিসে বলতে পারে, কিন্তু এরকম একটা ইস্যু বিরোধীদের কি ভূমিকা? যদি মমতা ব্যানার্জি এই মুহূর্তে বিরোধী থাকতেন কি করতেন? এবং সেই কারণেই মমতা ব্যানার্জি মাঝে মাঝে এই বিরোধী দলের ভূমিকাটা তার নিজের
শাসনকালেও পালন করছেন। যেমন করেছিলেন উপনির্বাচনের ঠিক আগে, উনি যখন বিশ্লেষণ করে দেখলেন যে ওনার ভোট ব্যাংকে ওই শহুরে অঞ্চলটায় গণ্ডগোল, উনি তখন হকার উচ্ছেদ, মিউনিসিপ্যালিটি, মন্ত্রী সবাইকে তাক করতে শুরু করলেন। তেমনি এই মুহূর্তে উনি আবার একটা ইমেজ বিল্ডিং করছেন, যে তার মন্ত্রীকে নানান কারণে সরিয়ে দিয়েছিলেন কদিন আগে বন দপ্তরের আধিকারিকের সঙ্গে। আবার এই কাণ্ডেও উনি একটা ভাব দেখাচ্ছেন যে উনি বিরোধী, উনি সব কিছু উনি সরিয়ে দিচ্ছেন, উনি সিট গঠন করিয়ে দিয়েছেন সব কিছু। কিন্তু কেন বলতে পারছেন না যে ক্যালকাটা পুলিশের যত নিম্ন স্তরের কর্মী হোক জড়িত, এবং যে সরকারি জায়গায় প্রেমিসে যে হসপিটালে ওই নির্যাতিতার ওই অবস্থা হয়েছে, এই দুটোকেই আমি সরিয়ে দিলাম। অর্থাৎ ওই মেয়েটির পোস্টমর্টেম ওখানে হবে না, এবং ওটা ওই যারা ডিমান্ড করছেন যে প্রিজার্ভ করে রেখে বিচার বিভাগীয় তদন্ত করে ওটা করা যেত, একবার যদি করে থাকেন ওটাকে প্রিজার্ভ করে আরেকবার করা যেত, যেমন দাড়িভিটে হয়েছে, যেমন এই মানিকতলার অভিজিতের বেলায় হয়েছে, অনেকের বেলায় হয়েছে, আনিসের বেলায় হয়েছে, হয়েছে আদালতের জন্য, হয়েছে ওনার জন্য না। সেরকম একটা অবস্থা কেন তৈরি করতে পারলো না বিরোধীরা, যে আদালতের অপেক্ষা করা অবধি ওখানে আন্দোলন করতে পারতো? তাহলে আমরা অন্তত ভাবতে পারতাম যে একটা সেকেন্ড ওপিনিয়ন পাওয়া গেছে। তাই জন্য উনি একটা একটা কাভার আপ করার চেষ্টা করছেন, এবং ক্যালকাটা পুলিশকে দিয়ে এটা হবে না। উনি একটা বলেছেন যে কেউ যদি চায় সিবিআই, আমার আপত্তি নেই। কেন উনি এগিয়ে এলেন না যে ক্যালকাটা পুলিশের যত নিম্ন স্তরের কর্মী যখন উঠে আসছে এদেরকে দিয়ে হবে না, আমি একদম ক্যালকাটা পুলিশের কোনো সিটকে দিয়ে হবে না, আমি সরিয়ে দিলাম। এটা একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হচ্ছে যে দেখুন উনি কত সহজে আমাদের পুজোর অনুদানগুলো বাড়িয়ে দেন, এবং কি সুন্দর করে বলেছেন না যে সামনের বছর 1 করে দেব। অর্থাৎ 80 না 85 করেছে, 70, 75, 50, 60 এগুলো থেকে বাড়তে বাড়তে 85 না কত করেছে, সামনের বছর 1 করে দেব। আমার আপনার ট্যাক্সের টাকায়, কারোর টাকা না। এগুলো না করে ওই সোকল্ড নীল সাদা সুপার স্পেশালিটি বিল্ডিং সারা রাজ্য জুড়ে নাকি আছে, সেখানে হয় বিল্ডিং আছে তো যন্ত্র নেই, বিল্ডিং আছে তো ডাক্তার নেই, বা যন্ত্র বা ডাক্তার সবই আছে তো কিছু নেই, সিসিটিভি নেই। তাহলে আরজি করে কেন সেই সেমিনার হলে কেন সিসিটিভি ছিল না? আরও অনেক কিছু, ফ্যান নেই, কত কি শুনছি, ফ্যান নেই বলে ওখানে একটু এসি আছে বলে অনেকে ঘুমোতে আসতো। তাহলে এই ব্যাপারগুলো কেন হয়? কেন সরকারি টাকায় মৎসবের জন্য যায়? এটা আরেকবার আমার প্রশ্ন। যেমন প্রশ্ন যে প্রতিবেশী রাষ্ট্রে আমরা দেখেছি যে ছাত্র আন্দোলন কাকে বলে, সেটা হয়তো পরবর্তীকালে অন্য জায়গায় চলে গেছে, সেটা যেমন নিন্দনীয়, কিন্তু শয়ে শয়ে ছাত্র একটা স্বচ্ছতার কারণে শহীদ হয়েছে। আর এখানে ছাত্র আন্দোলন হচ্ছে ঠিকই, কিন্তু কিছু একটা ভয় যেন তাদের মনে আছে। তারা ভয় পাচ্ছে যে তাদের যদি এই এমবিবিএসটা পূর্ণ না হয়, যাদের যদি এমবিবিএসের পরে এমডিটা পূর্ণ না হয়, তাদের যদি ফেল করিয়ে দেওয়া হয়, তারা যেন কেমন একটা ভয় ভয় কাজ করছে। আর ছাত্রকে বাদ দিয়ে বাদ বাকি যে সেসব কি বলবো জেলিফিশ মেরুদণ্ডহীন ধান্দাজীবী, যারা বছরে নানান সময় সরকারি পুরস্কারে ভূষিত হয়ে থাকেন, অর্থাৎ লাইফ টাইম একবার পান না, তারা জীবদ্দশায় বারবার ঘুরে ফিরে সেই সোকল্ড বুদ্ধিজীবীরা পুরস্কার পান। কেউ চায়ের অ্যাডভার্টাইজমেন্ট করেন, কেউ আটা ময়দার অ্যাডভার্টাইজমেন্ট করেন, কেউ সঙ্গে গিয়ে গান দাঁড়িয়ে যা বলেন তাই করেন। তারা এই সময় কি বলছেন, কারা কি বলছেন? আরেক দল মানুষ আছেন যারা কোনো ভোটে না লড়ে রাজ্যসভায় 6 বছর সুবিধা ভোগ করেন। সেরকম একজন সাগরিকা ঘোষ, যার স্বামী একজন প্রথিতযশা সাংবাদিক সর্বভারতীয় রাজদীপ সরদেশাই, এবং যার বাবা একজন বিরাট মাপের আইএস অফিসার ছিলেন। তিনি সদ্য শাসক দল তৃণমূলের হয়ে রাজ্যসভায় গিয়ে সন্দেশখালির সময় অনেক শাসক দলকে কভার আপ করার চেষ্টা করেছেন। তিনি এখন কি বলবেন ডেরেক ওব্রায়ানরা কি বলবেন? কারণ এই ইস্যুটা আপনারা না চাইলেও সর্বভারতীয় হয়ে গেছে। এই ইস্যুটা সর্বভারতীয় না, সর্বপৃথিবীর। যারা বিশ্ব বাংলা অতি সহজেই বিশ্বে চলে যায়, তারা এখন কি বলবেন এটা একটু ভেবে দেখবেন। কারণ মোমবাতি কিন্তু কম পড়েনি। সেই অপর্ণা সেন, যারা লেসার ইভিল তত্ত্ব এনেছিলেন, সেই নাটক করা মানুষজন যারা 2000 চুপ করে আছেন কেন?
এই যে কথাটা বললাম এটা আরেকটা ক্ষেত্র খাটে, সেটা হচ্ছে দেখুন রোগী কল্যাণ সমিতির নামে এক ধরনের দলীয় সংগঠন, তারা সরকারি হসপিটালে আছে, সেখানে দলীয় তৃণমূল ডাক্তার বিধায়ক নানান রকম মানুষজন নেতারা আছেন। সেরকমই একজন বিধায়ক নির্মল মাঝির কথা মনে আছে? রোগী কল্যাণ সমিতির তিনি একজন মুখিয়া ছিলেন বা আছেনও এখনও। তিনি কোন যুবরাজের কুকুরের ডায়ালিসিস করেছিলেন কোন সুপার স্পেশালিটি তকমাধারী হসপিটালে, এবং তিনি কিন্তু মা সারদার সঙ্গে তুলনা করেছিলেন তার নেত্রীকে। এই ধরনের মানুষজনদের ব্যাপারে কেন নাগরিক সমাজ চুপ করে আছে?